আসসালামু আলাইকুম। চিটাগাং টক্সে স্বাগত জানাই। আমি আখতার হোসেন। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান পাকিস্তান সফরে গিয়েছেন বা যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আর একটা হচ্ছে ঢাকায় 11 দলীয় জোটের কর্মসূচি ঘোষণা। দুটো বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে চাই আজকের ভিডিওতে। প্রথমত, ডিজিএফআই প্রধান কিছুদিন আগে দিল্লি গিয়েছিলেন। দিল্লিতে আলোচনা হলো। আলোচনার পরে আমরা দেখলাম ভারত সরকার ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করল। এরপরে এখন উনি পাকিস্তান যাচ্ছেন বা পাকিস্তান গেছেন। এটা নিয়ে কৌতূহল মহলে মানুষের ভিতরে অনেক কৌতূহলী জগৎ, মানুষের অনেক কৌতূহলের উদ্বেগ হয়েছে। সেটার মেন কারণ হচ্ছে আমাদের দেশে একটা ন্যারেটিভ প্রচার আছে, ভারতে গেলে কিন্তু অনেকে খুশি, কিন্তু পাকিস্তান গেলে মানে পাকিস্তান কেন গেছে এটা একটা প্রশ্ন, যেন ওই রাস্তায় যাওয়াটা একটা অপরাধ। এরকম একটা ন্যারেটিভ গত 17 বছরে তৈরি করা হয়েছে, বা 17 বছরের চেয়ে বেশি। শেখ হাসিনার সময় পাকিস্তান যেতে পারবে না, তাদের সাথে মানে কিছু নেই। এখন বিষয় হচ্ছে যে ভারত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে 7জন বাংলাদেশি জঙ্গিকে তারা গ্রেপ্তার করেছে। তারা পাকিস্তানের লস্করে তৈরির সাথে জড়িত, বেশিরভাগই নর্থ বেঙ্গলের লোক, বগুড়া, জারকাঠি এসব অঞ্চল। এখন পাকিস্তানের সাথে আমাদের সামরিক গোয়েন্দা প্রধান কী নিয়ে আলাপ করবেন সেটা জানা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। কিন্তু এই যে গোয়েন্দা তথ্য আদান প্রদান উভয়ের মধ্যে হতে পারে, বা কোনো ভবিষ্যতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবেন, কোনো একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এর ভিতরে সুশীল সমাজে এই জিনিসটা আলোচনা এসেছে যে পাকিস্তানে কেন সামরিক গোয়েন্দা প্রধান যাবেন। এতে ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ আছে। ভারত মনে করে সফর সবসময় বাংলাদেশ শুধু ভারতেই করবে, আর কোথাও না। এই জন্য একটা হীনমন্যতা ভারতের ভিতর সবসময় আছে। আমাদের তো উভয় দেশের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা দক্ষিণ এশিয়ায় একটা পরিবার তো একজন দিয়ে হয় না, এককভাবে তো ফ্যামিলি হয় না, অনেকে মিলিত হয়। 7টা দেশ আছে, আমরা সবাই মিলিত একটা সাউথ এশিয়া, আমরা একটা ফ্যামিলির মতো। বাংলাদেশ পাকিস্তানে যাবে, পাকিস্তানের সরকারি কর্মকর্তারাও বাংলাদেশে আসবে, এটা তো স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু অনেকে ভাবছেন যে 7জন লস্করে তৈরিবার জঙ্গি গ্রেপ্তার এবং পাকিস্তানে আমাদের গোয়েন্দা প্রধানের সফর, সব কিছুর ভিতরে যেন একটা যোগসূত্র আছে। এবং এইদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী 7 তারিখে ভারত যাচ্ছেন। ভারত সরকার ইতিমধ্যে যে 7জন জঙ্গি গ্রেপ্তার করলো, নিশ্চয়ই সব নিয়ে প্রশ্ন করবেন ডক্টর খলিলকে, আপনারা জঙ্গি উৎপাদন করতেছেন, যেটা ভারতের প্রথাগত নিয়ম। এবং কিছু কিছু যে বাংলাদেশ থেকে হয় নাই অতীতে, তাও না, বাংলাদেশের মাটি ব্যবহার করেছে। বাংলাদেশ সরকারও তো সরাসরি এগুলোতে পৃষ্ঠপোষকতা কখনো করেনি। এগুলো বাংলাদেশ সরকারের কোনো সরকার এগুলোতে খুব একটা আগ্রহী ছিল না। তো এখন ডক্টর খলিল যে ভারত যাবেন, সেটাতে অনেক প্রশ্নের শিকার হবেন তিনি। লস্করে তৈবারে 7জন জঙ্গি গ্রেপ্তারের বিষয়ে ভারত নিশ্চয় প্রশ্ন করবে। এবং এদিকে পাকিস্তান যে ডিজিএফআই প্রধান গেলেন, তিনিও কিন্তু এই প্রশ্নের শিকার হবেন, বা তিনিও পাকিস্তানকে এই তথ্যটা দিবেন যে লস্করে তৈবা বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি তৎপরতা ছাড়ায়, ভারতের সাথে সম্পর্ক নিশ্চয় খুব খারাপ হবে। সব কিছু মিলে ভারত পাকিস্তান বা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে ভারত কিন্তু ভিন্ন চোখে একটা দেখতেছে। এর মধ্যে ভারত বসে আছে সরকারকে চাপ দেওয়ার জন্য, যেসব শর্তে সরকারকে সহযোগিতা করেছে তারা সরকার যেন ওগুলো মেনে নেয়। সরকারও একটা কঠিন চাপ, কিন্তু খুব কৌশলে খেলছে বলে মনে হয় সরকার। এদিকে পাকিস্তানের ডিজিএফআই চিফ যাচ্ছে, ফরেন মিনিস্টার যাচ্ছে ইন্ডিয়াতে। এদিকে 11 দলীয় জোট রাস্তায় নেমে যাচ্ছে শনিবারে। সরকার কিন্তু বুঝ দিতে পারবে, শনিবার আস্তে আস্তে তো 7 তারিখ আসবে না, আরও আগে তো ফরেন মিনিস্টার কিন্তু বুঝ দিতে পারবে যে অপোজিশন পার্টি দিকে ভয়ঙ্কর চাপ আছে, আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং আপনারা যেসব দাবি দিচ্ছেন সেগুলো মেনে নেওয়া সম্ভব না, তার জনগণ মানবে না। জনগণের পক্ষই তো অপোজিশন কথা বলবে। তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করে দিয়েছে যে শনিবার তারা বিক্ষোভ কর্মসূচি করবে, হয়তো এটা আস্তে আস্তে আরও বড় আকার ধারণ করবে। তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকার অনেকগুলো অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, গণভোট অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। নিয়োগের ব্যাপারে সরকার সাজ কমিটির মাধ্যমে নিয়োগ না দিয়ে যে কোনো জায়গাতে কাউকে হায়ার করে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজনকে বসিয়ে দিল। ওভাবে অপোজিশন কিন্তু এগুলো নিয়ে আপত্তি জানাচ্ছে। তাদের প্রশ্ন যে জুলাই
জুলাই সনদ বা 5ই আগস্টের বিপ্লব তাহলে কেন হলো? যদি এগুলো চলতে থাকে আগের মতো করে, তাহলে 5ই আগস্ট ঘটলো কেন? এই প্রশ্ন বিরোধী দল কিন্তু সরকারি দলকে করতেছে এবং সরকার চাপে আছে। একদিকে ভারতের চাপ, পাকিস্তানও তো কোনো চাপ দিচ্ছে না, পাকিস্তানও তো বাংলাদেশের চাপ কমানোর জন্য কিছু কাজ করতে পারে, কিন্তু ভারতের চাপগুলো মোকাবেলায় বাংলাদেশের অপোজিশন পার্টি মনে হচ্ছে সরকারকে সহযোগিতাই করবে, বোঝা যাচ্ছে। অপোজিশন যত চাপ দিবে সরকার তত ভারতের সাথে কম্প্রোমাইজ কমিয়ে দিবে, যে আমার অপোজিশন চাপ দিচ্ছে, আমার পক্ষে এগুলো মেনে নেওয়া সম্ভব না। আবার অপোজিশন এবং সরকারি দল যখন একসাথে থাকবে তখন ভারতের চাপ এগুলো কোনো মালুম হবে না, কারণ বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাসী রাষ্ট্র, সামরিক থ্রেট করে বাংলাদেশকে কাবু করে ফেলা এই ধরনের কোনো দেশ বাংলাদেশ, যেখানে পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধের অভিজ্ঞতা বাংলাদেশের আছে, সেখানে ভারতীয় বাহিনীর সম্মুখ যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনো পারবে না। যদিও ভয়ঙ্কর তথ্য প্রচার ছড়ানো হয় যে বাংলাদেশকে উড়ে ফেলবে এসে, যে আমরা যুদ্ধের দিকে না যাই, কিন্তু অনেকে মনে করে যে না ভারত এমন থ্রেট করবে যে আমাদের মোকাবেলা করা সম্ভব না। আসলে বাংলাদেশের মানুষের মনোবল ভারতীয়দের মনোবল হচ্ছে অনেক উপরে, এমনকি আমাদের প্রতিরক্ষা বাহিনী ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক সাহসী, তাদের যুদ্ধের অভিজ্ঞতা অনেক বেশি, সারা পৃথিবীতে যুদ্ধ থামাচ্ছে, যুদ্ধ নিয়ন্ত্রণ করতেছে, শান্তিরক্ষী বাহিনী হিসাবে তারা কাজ করছে। তো আজকে আমরা এই নেগেটিভগুলো নিয়ে কথা বলছি যে ভারত যে প্রেশারগুলো দিচ্ছে বাংলাদেশকে, এটা কোন দিকে যাবে? ভারতীয় প্রেশার মোকাবেলায় সরকার দেখি বিরোধী দল এবং সরকারের একটা সমঝোতা হবে, কৌশলও সরকার বিরোধী দলকে মাঠে নামাইতে পারে, যে আপনারা যদি আন্দোলন করেন, বিক্ষোভ করেন, আমরা ভারতকে জবাব দিতে পারবো যে এত কিছু মেনে নেওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী সম্ভবত 2-1 দিন আগে সংসদে বললেন যে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে 17 বছরে। এই টাকা কি কম টাকা? বাংলাদেশের কত বছরের রিজার্ভের সমান? চিন্তা করতে পারেন। সেই সরকারগুলো সম্পর্কে এখন ইউটিউবারেরা ব্যাপক প্রচার চালাচ্ছে, যা ওই সরকার ভালো ছিল, ডক্টর ইউনূস নাকি খেয়ে দিয়ে দেশ ছেড়ে চলে গেছে। চট্টগ্রাম থেকে অনেক লোকই বলাচ্ছে ইউনূস কাকু তো খাই দিয়ে গিয়ে গই, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, এটা সবাই তো বুঝবে না, কিন্তু যা আমি বুঝা দিচ্ছি, মানে ইউনূস চাচা খেয়ে দিয়ে চলে গেছে। ইউনূসের এমন কি টাকা পয়সার অভাব ছিল যে দেশের প্রধান উপদেষ্টা হয়ে টাকা কামানোর প্রয়োজন ছিল? তার 85 বছর বয়সে তার কি টাকার অভাব ছিল? সে একজন নোবেল লরিয়েট, তার গ্রামীণ ব্যাংক আছে, কত প্রতিষ্ঠান, গ্রামীণ টেলিকম, বহু কিছুর সাথে জড়িত, সামান্য কিছু কিছু টাকা ওখানতে পেলে তো তার মতো একটা লোক চলে যেতে পারে। কিন্তু যে ন্যারেটিভ প্রচার করা হচ্ছে, মানে ইউনূস যাতে ভবিষ্যতে আর রাষ্ট্রপতির আসনে বা কোথাও বুঝতে না পারে, প্রচুর ইউটিউবারকে পেইড ইউটিউবার হিসেবে মনে হয় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে কেউ, তারা প্রচার চালাচ্ছে। শুধু কয়েকদিনের মধ্যে দেখলাম যে ইউনূস বিরোধী প্রচুর ইউটিউবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যাতে সে ভবিষ্যতে কোনো ভালো তার রাষ্ট্রপতি না হলে ইউনূসের তো কোনো ক্ষতি নেই, ও তো সারা পৃথিবীতে সম্মানিত মানুষ, কিন্তু বাংলাদেশ যদি তাকে রাষ্ট্রপতি হিসেবে পায় তো বাংলাদেশের কোনো উপকার আসতে পারে। কিন্তু এমন ন্যারেটিভ প্রচার করা হচ্ছে যে উনি খেয়ে দিয়ে চলে গেছে, ওনার খাওয়ার এত কী অভাব দেখা দিয়েছিল যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার কী প্রয়োজনটা ছিল, যা কেন হয়েছে, কী কারণে হয়েছে, কী কারণে দ্বন্দ্ব সংঘাত হয়েছে, সব মানুষ জানে। আমরা এইসব নিয়ে আলোচনা করবো না। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর। আমরা মনে করি এই গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য পাকিস্তান হয়তো উনি গিয়েছেন, আমরা জানি না কী কারণে গেছেন, হয়তো বা সামনে খলিলুর রহমান যাবেন, অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনার বিষয় আছে। আর ভারত যেসব থ্রেটগুলো তো বাংলাদেশকে করেছে সেগুলো নিয়ে পাকিস্তানের সাথে আলোচনার দরকার আছে। আমরা দুটো জিনিস ইম্পর্টেন্ট দেখতেছি, ডিজিএফআই ভারত সফরের পর হাদির হত্যা আসামিদের গ্রেপ্তার করা হলো, এবং এর মধ্যে লস্করে তৈয়বা 7 জনকে ধরার পরে আমাদের ডিজিএফআই প্রধান আবার পাকিস্তান গেল। নিশ্চয়ই এসব নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অতীতে ভারতে কিছু অপতৎপরতা চালিয়েছিল বিএনপি সরকার এর আগে ক্ষমতায় থাকা অবস্থায়, সেটা বিএনপি করে নেই। যদিও বিএনপিকে দোষারোপ করা যাবে না, কিন্তু বিএনপি সরকারের একটা অংশ প্রশাসনকে ব্যবহার করে ভারতে জঙ্গি তৎপরতা চালিয়েছিল, এই ধরনের অভিযোগ দিয়েছিলেন। ভারত সরকার তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকবার ওই সময় জানিয়েছে বাংলাদেশ এটা প্রত্যাখ্যান করত, কিন্তু অনুপ চেটিয়া, আমার নাম যদি ভুল না হয়, আসামের বিদ্রোহী উল্ফা নেতা, তাকে জামিন দেওয়ার পর সম্ভবত সে একটা ইন্টারভিউ দিয়েছিল টেলিভিশনে চ্যানেলে, সেই চ্যানেলে সে বলেছিল যে 2004-05 যে সরকার ছিল বিএনপি, সেই সময় ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানোর জন্য নেত্রকোনা, ময়মনসিংহ এসব অঞ্চলে কিছু ঘাঁটি স্থাপন করে তারা কিছু কাজ করেছিল, এবং সেটা বিএনপির হাইকমান্ড জানত। তো ভারতের অভিযোগ বা দুশ্চিন্তাগুলো যথেষ্ট কারণ আছে, উদ্বেগেরও কারণ আছে, কিন্তু তাই বলে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র কীভাবে চলবে সেটা তো দিল্লি থেকে নকশা তৈরি করে দেওয়ার প্রয়োজন। আমাদের তো সেরকম সামর্থ্যবান লোকজন আছে,
এটাও দেশের জন্য একটা অপমানজনক। আমরা মনে করি বর্তমান সরকার যে একটা কি বলবো, মানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এটাকে বলে মাইনকা চিপে পড়ে গিয়ে, মানে মাইনকার চিপে আটকে গেছে সরকার। বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল যেটা কোনো প্রকার ম্যানিপুলেট না করে একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারত, তাকে ক্ষমতা আসতে হলো বিদেশ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে ফলো করে তাকে চলতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। অন্তত তারেক রহমানের এবং বিএনপির এই ধরনের সরকার গঠনের কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। এবার না করে সরকার যদি 5 বছর পরেও তারেক রহমান ক্ষমতা আসতো, নিজের মনোবল মতে নিজের ইচ্ছা মতো রাষ্ট্রকে সে শাসন করতে পারতো, চালাতে পারতো। এখন মনে হচ্ছে যে বিদেশি দিক নির্দেশনাগুলো তার জন্য অনেক মানে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এবং প্রচুর চাপ। তার ফরেন মিনিস্টারকে দিল্লিতে পাঠাতে হচ্ছে, বিভিন্ন কফিয়ে দিতে হচ্ছে। আমাদের রাষ্ট্র তো এই ধরনের রাষ্ট্র তো বাঙালিরা আমার মনে হয় না খুব একটা বেশি দিন এইভাবে টিকতে চাইবে, কারণ আমরা উচ্চাকাঙ্ক্ষী জাতি এবং খুব সাহসী, এটা সবাই জানে। আমার মনে আছে হাসিনার পতনের পর ইউনূস সরকার যখন ইউনূস রেজিম শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকা, যারা বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিল ঢাকা এক সময়, যারা জীবিত আছে এখন পাকিস্তানে, তাদের সবাইকে নিয়ে উনি একটা বৈঠক করেছিল, একটা পলিসি তৈরি করার জন্য যে এখন কী সম্পর্ক হবে বাংলাদেশের সাথে আমাদের নতুন রেজিম, ইউনূসের রেজিমে এর সাথে কী ধরনের কানেকশন আমরা করতে পারি বা আমাদের কী ভূমিকা রাখা উচিত। তখন ওখানে একজন অ্যাম্বাসিডর, সাবেক মানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বলেছিল যে আমরা কোনো মাতবরি করতে পারবো না, কারণ বাঙালিরা উচ্চাকাঙ্ক্ষী জাতি এবং খুব জেদি, তারা খুব প্রতিবাদী বিদ্রোহী টাইপের, তারা কারো মাতবরি খবরদারি জিনিসটা তারা পছন্দ করে না। এটা শুধু পাকিস্তানের ক্ষেত্রে নয়, এটা ভারতের ক্ষেত্রেও সত্য। এই উপলব্ধিটা ভারত এবং পাকিস্তান যথাযথভাবে করলে বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক রাখতে পারবে বলে আমার বিশ্বাস। আপনারা কি ভাবছেন জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।